প্রিয় দর্শক, সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ভারত সরকারের 15 পয়েন্টস প্রোগ্রামের একটি প্রকল্প আলোচনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। আর এই 15 পয়েন্টস প্রোগ্রামের প্রত্যেকটি প্রকল্প সংখ্যালঘু কার্য মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হচ্ছে। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় সংখ্যালঘু এবং ব্যাংক ঋণ। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করি আপনাদের সকলের উপকারে লাগবে, কারণ ব্যাংক ঋণ এমন একটি বিষয় যে বিষয়টির মাধ্যমে, যে বিষয়টির সাহায্যে বলতে পারি আমরা, আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। কারণ ধরুন যারা মহিলারা আছেন তারা নিজেদের পায়ে দাঁড়াতে চাইছেন, কিভাবে দাঁড়াবেন? ব্যাংক ঋণের মাধ্যমে সেটা কিন্তু সম্ভব হতে পারে। যে সকল ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষিত হতে চান বিভিন্ন সেক্টরে, ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা এখন যেটা সবাই ঝুঁকেছে ছাত্রছাত্রীরা MBA-এর দিকে, সেই সব পড়াশুনো যদি করতে হয় তাহলে অনেক খরচের ব্যাপার, কিন্তু সেটা কি করে সম্ভব হবে? সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক ঋণ, বুঝতে পারছেন, এই ব্যাংক ঋণের মাধ্যমে আপনারা কিন্তু আত্মকর্মসংস্থানও করতে পারেন। আজকে এই বিষয়ে আমরা বিশদে আলোকপাত করব, কারণ এই ব্যাংক ঋণ নেওয়ার একটা পদ্ধতি রয়েছে। কিভাবে আপনারা ব্যাংক ঋণ পাবেন, কারা কারা যোগ্য, তার জন্য কি করণীয়, ডকুমেন্টস কি লাগবে, এরকম বিভিন্ন বিষয় নিয়েই আমাদের আজকের পর্ব সাজিয়েছি। সঙ্গে থাকুন, আমরা মূল আলোচনায় যাব, কিন্তু সঙ্গে এখন আমাদের রয়েছেন একজন অতিথি। প্রথমে পরিচিত হয়ে নিই। সঙ্গে রয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, রিটায়ার্ড জেনারেল ম্যানেজার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। নমস্কার স্যার। নমস্কার। দূরদর্শনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। সঙ্গে বন্ধুরা আপনারা রয়েছেন, আমি জানি আজকে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কারণ আমাদের বিষয়টাই তাই। আমাদের আলোচনা একটু অগ্রসর হলেই আপনারা আমাদের যে দুটি টেলিফোন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের নাম্বার 0333537647, 0333534834, এই দুটি নাম্বারে আপনারা ফোন করতে পারেন। অবশ্যই টেলিভিশনের ভলিউম বাটনটা একদম মিউট করে আমাদের সঙ্গে কথা বলবেন। এই অনুষ্ঠান আপনারা সরাসরি ডিডি বাংলার ইউটিউব চ্যানেলেও এখন দেখতে পাচ্ছেন, এবং এই অনুষ্ঠান পুনঃপ্রচারিত হবে আগামীকাল বুধবার সকাল 9:30টায়। তাহলে চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে সরাসরি আলোচনায় চলে যাই। স্যার, আমি আজকে আমাদের যে আলোচনা, আমাদের হচ্ছে সংখ্যালঘু এবং ব্যাংক ঋণ। আমাদের আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ যারা রয়েছেন আমাদের সঙ্গে আশা করি সকলের ভালো লাগবে আজকের বিষয়টা, কারণ ব্যাংক ঋণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমেই জানবো আপনার কাছে যে ভারতবর্ষে 20% মানুষ সংখ্যালঘু, কিন্তু আমরা যেটা পূর্বে দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ কিন্তু বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে। সে শিক্ষার দিক থেকে বলুন, আবাস মানে বাড়ির ছাদের কথা বলুন, আর্থিক দিক থেকে বলুন, সব কিছু দিক দিয়ে তারা পিছিয়ে আছে। কিন্তু এই যে আমরা আজকে আলোচনা করছি ব্যাংক ঋণ, এই ব্যাংক ঋণ তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা গুরুত্ব রাখে? হ্যাঁ, আপনি খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে সংখ্যালঘু সম্প্রদায় পিছিয়ে আছে, অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। দারিদ্র, শিক্ষা, বাসস্থান, বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে আছে। আর তার জন্য আমাদের ভারত সরকারও কিন্তু এ ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। এবং আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। যদি একটা ভারতবর্ষে বললেন যে 20% মানুষ যারা এখনও সংখ্যালঘু সম্প্রদায়, তাদের যদি উন্নতি না হয়, তারা যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে, তাহলে দেশের উন্নতি হতে পারে না। যার জন্য যে আপনি 15 পয়েন্ট প্রোগ্রাম বলেছেন, তার ভিতরে একটা পয়েন্ট হচ্ছে যে আমাদের ব্যাংক ঋণ যা আছে সেই ঋণের একটা ন্যায্য পরিমাণ যেন সংখ্যালঘু মানুষ যারা আছে তারা পেতে পারে। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। আমি এরপরে আপনার কাছে যে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো, হ্যাঁ, কারণ আমরা একটু কর্মসংস্থানের দিকে যাই, কারণ বেকারত্ব তো আমাদের সমাজের একটা অনেক বড় সমস্যা। তো এই কর্মসংস্থানের কি সুযোগ সুবিধা আছে, আর এই বেকারত্ব দূর করবার জন্য ব্যাংক কিভাবে পরিষেবা দিচ্ছে, সেই বিষয়টা একটু শুনবো। দেখুন, কর্মসংস্থানের জন্যে অনেক প্রকল্প আছে। এখন আমরা যখন দরিদ্র মানুষের কথা বলছি, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ কিন্তু তারা আর্থিকভাবে অনগ্রসর এবং দুর্বল, সুতরাং তাদের ক্ষেত্রে বেকারত্ব সংখ্যাটা অনেক বেশি। এই বেকারত্ব আমার ভারতবর্ষের একটা সমস্যা, এবং
সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি। এখন তাদের সংখ্যালঘু সম্প্রদায়কে যদি আমরা কর্মসংস্থানের সুযোগ দিতে হয়, অর্থ অবশ্যই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থ ছাড়া তো কখনোই কর্মসংস্থান হতে পারে না। কিন্তু শুধু অর্থই সব নয়, এই জন্য আমাদের ভারত সরকার এগিয়ে এসেছে অনেক প্রকল্পে। যে প্রকল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প কর্মসংস্থানের জন্য, যেটা সবারই সব বেকারের জন্যই কার্যকরী, সেটা কিন্তু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রেও বেশিরভাগই কার্যকরী। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, প্রধানমন্ত্রী কর্মসংস্থান প্রকল্প। এই প্রধানমন্ত্রী কর্মসংস্থান প্রকল্পে কৃষি বাদ দিয়ে কৃষি অকৃষি ক্ষেত্রে, যেমন ক্ষুদ্র শিল্প, উৎপাদন শিল্প, পরিষেবা শিল্প, এই সমস্ত শিল্প উদ্যোগ উদ্যোগের সঙ্গে যারা যুক্ত, তাদের মাধ্যমে উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তো এই কর্মসংস্থানের জন্যে যে সুযোগগুলো আছে, সেটা হচ্ছে একটা ব্যাংক ঋণ। এই ব্যাংক ঋণ যখন দেওয়া হচ্ছে, তখন কিন্তু ব্যাংক ঋণের ক্ষেত্রে যারা অনগ্রসর শ্রেণী, যেমন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং সেই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের জন্য কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা আছে। যেমন এই কর্মসংস্থান প্রকল্পে যে কোনো উদ্যোগ, সেটা উৎপাদন ভিত্তিক উদ্যোগ হোক বা পরিষেবা ভিত্তিক উদ্যোগ হোক, যে একটা ঋণ কত ম্যাক্সিমাম ঋণ পেতে পারে, এই ঋণের পরিমাণটাও কিন্তু একটা নির্দিষ্ট। কিন্তু এই শুধু ঋণ দিয়ে তো তারা হবে না, কারণ ঋণ শোধ করার ক্ষমতা তো সবার থাকবে না। যারা অনগ্রসর শ্রেণী, তাদের ঋণ পরিশোধ করার অতটা ক্ষমতা নিশ্চয়ই নেই। সুতরাং তাদেরকে যদি আমরা রিপেমেন্টের সুযোগ সুবিধা করে দিতে পারি, তাদের পক্ষে সুবিধা হয়। এই জন্যে এই প্রকল্পে যেটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এখানে কিন্তু সাবসিডির ব্যবস্থা আছে, হ্যাঁ, অনুদানের ব্যবস্থা আছে, অনুদান পেতে পারে। এই অনুদান কিসের উপর নির্ভর করছে? গ্রামীণ অঞ্চলের জন্য অনুদান এবং শহর অঞ্চলের জন্য অনুদান, দুটো কিন্তু পার্থক্য আছে। যদি গ্রামীণ অঞ্চলের জন্য হয়, তাহলে সেখানে 25 থেকে 35% পর্যন্ত অনুদান পেতে পারে। আর শহর অঞ্চলে হলে 15 থেকে 25% যে প্রকল্প খরচ, তার অনুদান পেতে পারে। এখন এই 25 থেকে 35% আর 15 থেকে 25%, এই যেটা বললাম, তার মানে একটা নিচে একটা 25, উপরে 35, আবার শহরাঞ্চলে 15, উপরে 25। এই 25 বা 35% যেটা উপরের শতাংশ, সেটা যারা অনগ্রসর শ্রেণী তাদের জন্য, যারা SC, ST, OBC এবং মাইনরিটি কমিউনিটি, হ্যাঁ, সংখ্যালঘু সম্প্রদায়। তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে যে কর্মসংস্থানের যে প্রকল্পটা আছে, সেখানে তারা বেশি পরিমাণে অনুদান পাচ্ছে। তাছাড়া আপনারা জানেন যে কোনো একটা ঋণ পেতে গেলে, কোনো একটা প্রকল্প রূপায়ণ করতে গেলে যেমন ব্যাংক ঋণের প্রয়োজন আছে, তেমনি সেখানে যে ঋণ নিচ্ছে তার নিজেরও একটা কন্ট্রিবিউশন থাকে, তাকেও কিন্তু তার নিজের কিছু টাকা সেখানে সেই প্রকল্পে লাগাতে হয়। কিন্তু যারা অনগ্রসর শ্রেণী, তাদের তো অত টাকা নেই। সুতরাং তাদেরকে যদি এখন বলা হয় যে প্রকল্পের 25% তোমাকে নিয়ে আসতে হবে, তারা পারবে না। এই জন্যে এই প্রকল্পে যারা অনগ্রসর শ্রেণী, তারা প্রকল্পের 95% 95% পর্যন্ত লোন পাবে। তাদের কিন্তু সেখানে মাত্র 5% সহযোগ দিলে হবে। আর একটা জিনিস হচ্ছে যে যখনই একটা ঋণ নেওয়া হয়, লোন নেওয়া হয়, তখনই কিন্তু সবসময় তার সিকিউরিটির কোয়েশ্চেন আছে। সিকিউরিটি দিতে হবে, নাহলে সিকিউরিটির লোন নেওয়া হবে না। কিন্তু এই প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন কর্মসংস্থান প্রকল্পে 10 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটির দরকার নেই, কোনো জামানত দেওয়ার দরকার নেই। শুধু তাই নয়, 10 লাখের উপরেও যদি যায়, সেক্ষেত্রেও যদি CGTMSE বলে একটা প্রকল্প আছে, হ্যাঁ, সেই প্রকল্পের অধীনস্থ যদি সামান্য কিছু প্রিমিয়াম দেয়, তাহলে তার উপরেও কিন্তু সিকিউরিটি লাগবে না। তাহলে সিকিউরিটি ছাড়া খুব অল্প মার্জিনে অনুদান ভিত্তিক লোন পেতে পারে। কত লোন পেতে পারে? যদি উৎপাদন ভিত্তিক কোনো প্রকল্পের মাধ্যমে সে কর্মসংস্থান করতে চায়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম লোন সে কিন্তু এখানে 50 লাখ টাকা পর্যন্ত পেতে পারে। আর যদি পরিষেবা ভিত্তিক,
পরিষেবার ভিতরে যানবাহনও আছে, পণ্য পরিবহন, যাত্রী পরিবহন, বিভিন্ন রকম পরিষেবা আছে। সেই পরিষেবা ভিত্তিক যদি হয় তাহলে কিন্তু 20 লাখ পর্যন্ত তারা লোন পেতে পারে। আপনি লোনের কথাটা আমাদের একদম পরিষ্কার করে বুঝিয়ে বললেন, কিন্তু এবার আমরা জানবো যে এই লোন পাওয়ার বা লোন নেবার একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা যদি একটু বলে দেন। মানে ধরুন যারা আগ্রহী তারা ব্যাংকে যাবে, কারণ এখনও অনেক মানুষ আছে যারা ব্যাংকে গিয়ে লোন নিতে হবে তার জন্য তাদের একটা ভীতি রয়েছে, সেই ভীতিটা কিন্তু আমরা দূর করতে চাই। তার জন্য আপনি যদি সেই প্রসেসটা বলে দেন। দেখুন, এই লোনটা কিন্তু সরাসরি ব্যাংকে গেলে হবে না, এই লোনটা কিন্তু অনলাইন, একদম অনলাইনে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে, যিনি এই লোনের সুবিধা নিতে চান তাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং এক্ষেত্রে কেভিআইসি একটা সংস্থা আছে, আপনি জানেন, যেটা কিনা এই ঋণের একটা নোডাল সংস্থা। তাদের যে ওয়েবসাইট www.kbic.gov.in, এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করার ব্যবস্থা আছে, সুযোগ আছে। কিন্তু এই লোনের অ্যাপ্লাই করতে গেলে কিন্তু যিনি লোনে অ্যাপ্লাই করবেন তার কিন্তু আধার কার্ড মাস্ট, আধার নাম্বার মাস্ট। হ্যাঁ, আর আপনি বললেন আর কি কি জিনিস লাগতে পারে, কি কি কাগজপত্র লাগতে পারে। ওনার যে পরিচয়পত্র, উনি যে এই ব্যক্তি, তার পরিচয়পত্র, ফটো আইডেন্টিটি কার্ড, আপনারা সবাই জানেন, ভোটার কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইভেন এমনকি গ্রামীণ অঞ্চলে যে জব কার্ড আছে সেটাও কিন্তু আমাদের পরিচয়পত্র হিসাবে গৃহীত হয়। এছাড়া আছে বাসস্থানের প্রমাণপত্র, যেখানে বাস করেন তার প্রমাণপত্র। এখন কিন্তু সবগুলোই এই যে পরিচয়পত্র, সেখানে কিন্তু বাসস্থানের প্রমাণপত্র আছে। যদি সেখানে যেটা বাসস্থানের প্রমাণপত্রের সঙ্গে যদি পরিচয়পত্রে যেটা আছে না মেলে, সেখানে কিন্তু তাহলে বাসস্থানের আলাদা প্রমাণপত্র, যেটা ইউটিলিটি বিল, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, এরকম কিছু প্রমাণপত্র দিতে হবে। এছাড়া উনি যে ব্যবসা করছেন, ব্যবসার কিছু প্রমাণপত্র, যেমন আপনার ট্রেড লাইসেন্স, ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, সেই ট্রেড লাইসেন্স, কিছু ব্যবসার ক্ষেত্রে কিছু আলাদা ধরনের লাইসেন্স লাগে। যেমন ধরুন যারা খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য দ্রব্য নিয়ে, যেমন বিস্কুট, কেক এইসব তৈরি করছে, সেক্ষেত্রে কিছু লাইসেন্স থাকে, যেটাকে বলে ফ্যাসি লাইসেন্স। এই জাতীয় যারা ওষুধের দোকান করছেন তাদের ড্রাগ লাইসেন্স, এই ধরনের নির্দিষ্ট কোনো প্রকল্প অনুযায়ী কিছু লাইসেন্স থাকে, সেই লাইসেন্স দিতে হবে। আর যে আমরা বললাম যে গ্রাম এবং শহর, যারা গ্রামে বাস করেন তাতে তো অনুদান বেশি পাবে, সুতরাং তারা যে গ্রামে বাস করেন তার একটা সার্টিফিকেট লাগবে। যদি তারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা মাইনরিটি কমিউনিটির হয়, তাহলে তাদের কিন্তু তার একটা প্রমাণ, একটা সার্টিফিকেট কিন্তু দরকার লাগে, সেটা কিন্তু আপলোড করতে হবে। এছাড়া যে প্রকল্পের জন্য উনি লোন নিতে চাইছেন, সেই প্রকল্পের একটা প্রজেক্ট রিপোর্ট একটা অত্যন্ত দরকার, যে সেই প্রকল্পে কি কি কিনবে, কি তার খরচ হবে, এবং সেই প্রকল্পে কেমন আয় হবে, সেগুলোর একটা পুরো প্রজেক্ট রিপোর্ট কিন্তু দেওয়ার দরকার লাগে। এইগুলো মোটামুটি আমাদের দরকার লাগে, একটা আপলোড করার দরকার লাগে। আরও একটু বিশদে যাব, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতি থেকে ফিরে এলাম, এবার আমরা আবার সরাসরি আলোচনায় চলে যাব। স্যার, এবার আপনি তো আমাদের বলে দিলেন ডকুমেন্টসের ব্যাপারটা, আবেদন করবার পদ্ধতিও আমরা জানলাম, কিন্তু এবার জানবো, ধরুন কোনো ছাত্রছাত্রী শিক্ষার ক্ষেত্রে ব্যাংক ঋণ খুব গুরুত্ব, কারণ ব্যাংক ঋণের মাধ্যমে বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষিত হচ্ছে, তাদের জন্য কিছু বলুন। দেখুন, যখনই আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছি, তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে উচ্চ শিক্ষায় তাদের যোগদান কম, কারণ উচ্চ শিক্ষার জন্য অর্থের দরকার। আজকে জানেন আপনারা যে ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল বা অন্যান্য MBA করুন, উচ্চ শিক্ষায় কিন্তু অনেক খরচ সাপেক্ষ। তো এই খরচ সামলানো তাদের পক্ষে সম্ভব হয় না, যার জন্যে ভারত সরকার এগিয়ে আসছে যাতে কিনা সমস্ত অনুন্নত শ্রেণী এবং সেই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় যাতে শিক্ষার ব্যাপারে ব্যাংকিং ঋণের সুবিধা পেতে পারে। শুধু ব্যাংকিং ঋণ না, যাতে ব্যাংক ঋণ ঠিকমতো শোধ করতে পারে, তার জন্যে কোনো অনুদান বা সাবসিডি পেতে পারে, তারও বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছে। খুব শীঘ্রই গত বছর 2024 সালে আমাদের ভারত সরকার একটা নতুন প্রকল্প নিয়ে আসছে শিক্ষার জন্য, সেটা হচ্ছে PM বিদ্যালক্ষ্মী যোজনা। এটা হচ্ছে উচ্চ শিক্ষার জন্য এই প্রকল্পটা নিয়ে এসছে। এই প্রকল্পে যে কোনো মেধাবী ছাত্র, তারা যদি কোনো যদি হায়ার স্টাডির জন্যে যদি
তাদের অর্থের প্রয়োজন হয়, তাহলে কিন্তু তারা 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে, যেখানে সেই ঋণে তারা কিন্তু ইন্টারেস্ট সাবসিডি পেতে পারে। তো এই ঋণটার 10 লাখ টাকা পর্যন্ত মানে এই নয় যে 10 লাখ টাকা পর্যন্তই সীমাবদ্ধ, এর উপরেও যেতে পারে, এটা প্রয়োজন ভিত্তিক, তার উপরেও পেতে পারে, কিন্তু তার যে অনুদানটা আছে সেটা 10 লাখ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। এই যে 10 লাখ টাকা পর্যন্ত এই যে লোনটা পাচ্ছে, এই লোনটা যদি কিনা উচ্চ শিক্ষার জন্যে কতগুলো খুব উচ্চ গুণমানগত কিছু ইনস্টিটিউশন আছে, এরকম 860খানা ইনস্টিটিউশনকে চিহ্নিত করা হয়েছে। সেখানে যদি কোনো মেধাবী ছাত্র তারা তাদের অ্যাডমিশন পায়, অফার পায়, তাহলে সেখানে ভর্তি হওয়ার জন্যে এবং সেখানে তার শিক্ষা কমপ্লিট করার জন্য যে খরচ লাগবে সেটা ঋণ হিসাবে পেতে পারে, এবং এক্ষেত্রে 10 লাখ টাকা পর্যন্ত সে লোন পেতে পারে। এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে এই ঋণের ভিতরে, সেটা হচ্ছে এই ঋণের শোধ করার ক্ষমতা আসবে তখনই যখন সে তার শিক্ষা কমপ্লিট করার পরে কোনো চাকরি করছে বা নিজে কিছু স্টার্ট করছে, তারপরেই তো সে আয় করবে, তখন তো ঋণ শোধ করবে। কিন্তু যখন শিক্ষা চালাচ্ছে সেই সময় তো তাদের শোধ করার ক্ষমতা নেই। এই জন্যে ভারত সরকার যেখানে অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্যে তারা এই মোরাটোরিয়াম পিরিয়ড বলে, যতদিন যে পড়াশোনা করছে এই পিরিয়ডটা এবং ওর পরও 1 বছর, সেটাকে মোরাটোরিয়াম পিরিয়ড বলা হয়। সেই মোরাটোরিয়াম পিরিয়ডে যত ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্টটা কিন্তু অনুদান হিসাবে সরকার দিয়ে থাকে, এবং সেটা 4.5 লাখ টাকা পর্যন্ত যাদের ইনকাম বাৎসরিক ইনকাম 4.5 লাখ টাকা পর্যন্ত যে সমস্ত ফ্যামিলি, তারা পুরোটাই কিন্তু অনুদান হিসেবে পেয়ে যায়। আর যদি 4.5 লাখ টাকার উপরে হয় 8 লাখ টাকা পর্যন্ত, তাহলে সেখানে তারা 3% রেটে তারা অনুদানটা পেয়ে থাকে। তাহলে এই অনুদানটা একটা জিনিস আছে। দ্বিতীয়ত হচ্ছে এই ঋণের জন্য কিন্তু কোনো মার্জিন, কোনো গ্যারান্টি বা কোনো জামানত দেওয়ার দরকার নেই। 10 লাখ টাকা পর্যন্ত কোনো গ্যারান্টি বা জামানত দেওয়ার দরকার নেই, এবং এক্ষেত্রে মার্জিনও খুব কম। এখানে 4 লাখ টাকা পর্যন্ত কোনো মার্জিনই লাগছে না, আর 4 লাখ টাকার উপর হলে 5% মার্জিন লাগে। ঋণের পরিমাণটা নির্ভর করছে যে তার কত খরচ, সেই তার উপরে। খরচ কি আছে এর ভিতরে? স্যার একটু বিরত করব, আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু এখন সঙ্গে একজন বন্ধু এসে গেছেন। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার, শুভ সন্ধ্যা, বলুন। আমার একটাই বক্তব্য হচ্ছে যে ওনার কাছে, যে যদি সংখ্যালঘু না হয় এবং তার অর্থনৈতিক ভাবে দুর্বল, তাহলে সেক্ষেত্রে তার কি করণীয়? আর একটা কথা, সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু তার আর্থিক বই যথেষ্ট সবল, অথচ সেই সার্টিফিকেটের ভিত্তিতে তারা বংশের উপর ক্রমে সমস্ত লোন বলুন সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে। অথচ হ্যাঁ, লাইন বোধহয় একটু ডিসকানেক্ট হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। স্যার, উনি যেটা বললেন যে সংখ্যালঘু যদি না হয় তাহলে কি সে লোন পেতে পারে? দেখুন, আমি যেটা বললাম, এই যে ঋণ প্রকল্পটা এটা কিন্তু সবার জন্য। হ্যাঁ, যে আমরা কর্মসংস্থানে যেটা বললাম সেটা সবার জন্য, সমস্ত বেকার যুবকদের জন্যই, সেটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক। আর আমরা এখন যে ডিসকাস করলাম যে শিক্ষার জন্য, সেটাও কিন্তু সবার জন্য। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস বলেছি যে আমরা যে বললাম অনুদানের কথা, হ্যাঁ, যখন আমরা পিএমইজিপি কর্মসংস্থানের অনুদানের কথা বললাম 35% বা 25%, সেক্ষেত্রে কিন্তু যারা অর্থনৈতিকভাবে অনগ্রসর, তার ভিতরে আছে এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়, তাদের ক্ষেত্রে অনুদানের পরিমাণটা বেশি, এবং নিজের কন্ট্রিবিউশন বা মার্জিন এগুলো কিন্তু এই যে অনগ্রসর শ্রেণী যার ভিতরে আর মাইনরিটি আছে, তাদের কিন্তু মার্জিনের পরিমাণটা কম লাগছে, বেশি ঋণ পেতে পারে। কিন্তু আর যারা আছে সংখ্যালঘু বা অনগ্রসর শ্রেণীর বাইরে, তারাও এই ঋণটা পেতে পারে। এই সংখ্যালঘুরা যেহেতু অনগ্রসর শ্রেণীর ভিতরে পড়ছে, যেমন এসসি, এসটি, ওবিসি আছে, সেই জন্য তাদেরকে যাতে ঠিকভাবে ঋণ শোধ করতে পারে, এই জন্য মার্জিনের পরিমাণটাও কম হয়েছে এবং তার অনুদানের পরিমাণটা বেশি। একটু বিরত করব, সঙ্গে আরেকজন বন্ধু এসে গেছেন। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। শুভ সন্ধ্যা, বলুন। হ্যাঁ, অর্পিতা ম্যাডাম, আপনাকে এবং আব্দুল ওয়াহিদ সাহেব, আপনাদের দুজনকে নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে আমার প্রশ্ন, এই যে সংখ্যালঘুদের যে ব্যাংক ঋণ দেওয়া হবে,
এটা একদম ইনকাম গ্রুপটা ঠিক কোনো থাকবে, ইনকাম গ্রুপের ব্যাপার এটা একটা। আর একটা, এটা কোনো নির্দিষ্ট কোনো ব্যাংক থাকবে, এই ব্যাংকের মাধ্যমে পাবে না, যে কেউ যে কোনো ব্যাংকের থেকে ঋণ নিতে পারবে, এগুলো সম্বন্ধে আমি জানতে চাই। অসংখ্য ধন্যবাদ খুব সঙ্গে থাকবার জন্য। রেলেভেন্ট কোয়েশ্চেন করেছেন আপনি। হ্যাঁ। ব্যাংক বলতে হচ্ছে আমাদের সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এছাড়া আছে আপনার গ্রামীণ ব্যাংক, এবং এছাড়া আছে কোঅপারেটিভ ব্যাংক। হ্যাঁ, এছাড়াও কিছু নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন আছে, স্মল ফাইন্যান্স ব্যাংক, এবং সমস্ত ঋণই কিন্তু সব জায়গা থেকে পেতে পারে, কিন্তু কিছু কিছু হয়তো প্রকল্প হয়তো সব জায়গায় নেই। কিন্তু সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক, গ্রামীণ ব্যাংকে মোটামুটি সব প্রকল্পগুলোতেই কিন্তু ঋণ পাওয়া যেতে পারে। সুতরাং এটার জন্য আলাদা সেভাবে যে কোনো একটা অর্গানাইজেশন থেকে নিতে হবে তা না। কিন্তু মাইনরিটিদের জন্য একটা অর্গানাইজেশন আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন। সেখানে মাইনরিটিদের জন্য, অনলি মাইনরিটিদের জন্য বিভিন্ন প্রকল্পে ঋণ নেওয়া হতে পারে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে উন্মুক্ত, সবাই ঋণ নিতে পারেন। কিন্তু যারা অর্থনৈতিকভাবে অনগ্রসর তাদের জন্য কিছু সুবিধা আছে, এইটাই আর কি। ওনার আরেকটা প্রশ্ন ছিল ইনকামের বিষয়টা, মানে কত টাকা ইনকামের ব্যাপার। এই ইনকামটা বিভিন্ন প্রকল্পে বিভিন্ন রকমভাবে ইনকামটা আসছে। যেমন আমরা বললাম যে এই যে আপনার শিক্ষা, যেটা PM বিদ্যালক্ষ্মী যোজনা, সেখানে ঋণ সবাই পেতে পারে। হ্যাঁ, উচ্চ ইনকাম, মধ্য ইনকাম সবাই ঋণ পেতে পারে। কিন্তু ইন্টারেস্ট সাবসিডি যেটা মোরাটোরিয়াম পিরিয়ড, অর্থাৎ যখন পড়াশোনা করছে সেই ইন্টারেস্ট সাবসিডিটা পুরোটা মকুব করে দেবে যাদের ইনকাম 4.5 লাখ টাকা পর্যন্ত। সেটা যে কোনো সংখ্যালঘু হতে পারে বা অন্য কেউ হতে পারে। আর 4.5 লাখের উপরে 8 লাখ পর্যন্ত, যদি 8 লাখ পর্যন্ত, 4.5 লাখের উপরে 8 লাখ পর্যন্ত যাদের আয়, তাদের কিন্তু 3% হারে তারা তাদের ইন্টারেস্টের একটা ছাড় পাচ্ছে। এরকম আর কি প্রকল্প ভিত্তিক এটা নির্ভর, এটা মোটামুটি সবার জন্যই রয়েছে। সংখ্যালঘু তো অবশ্যই পাবে, তার সঙ্গে সবাই পাচ্ছে। স্যার, আমরা মানে যেহেতু আমাদের একটু সময় নির্ধারণ করা থাকে, একটু আগে আগে যাই, কারণ আমরা একটু যাব যে ধরুন অনেক সংখ্যালঘু মানুষ যারা পিছিয়ে রয়েছেন তাদের মাথার ছাদ নেই, কিন্তু ব্যাংক ঋণ মানে আবাস যোজনা, তার মাধ্যমে তাদের কিন্তু মাথার ছাদ, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। তো এই আবাস নিয়ে একটুখানি যদি ছুঁয়ে যান, কারণ মাথার ছাদ তো সকলেরই প্রয়োজন, সংখ্যালঘুরা তারা কেন পিছিয়ে থাকবে? ঠিক বলেছেন, কারণ বাসস্থান একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, যার জন্যে ভারত সরকার একটা প্রকল্প নিয়ে এসছে, যে প্রকল্পে ব্যাংক ঋণ এবং সাবসিডি আছে, যাদের কিনা যারা অল্প আয়ের লোক, ইকোনমিক্যালি উইকার সেকশন, স্বল্প আয় বা মধ্যম আয়, ম্যাক্সিমাম 9 লাখ টাকা পর্যন্ত যাদের আয়, তারা কিন্তু ঋণের সুবিধা পেতে পারেন, যেটা হচ্ছে প্রাইম মিনিস্টার আবাস যোজনা। সেই প্রাইম মিনিস্টার আবাস যোজনায় তারা কিন্তু ঋণের সুবিধা পেতে পারেন। সেখানে 20 লাখ টাকা পর্যন্ত তারা ঋণ পেতে পারেন, 25 লাখ পর্যন্ত ঋণ পেতে পারেন। এবং এই ঋণ শুধু না, এই ঋণের সঙ্গে কিন্তু তারা অনুদানও পেতে পারেন। সেখানে 1,85,000 টাকা পর্যন্ত তারা অনুদান পেতে পারেন। এবং এই ঋণটা শোধ করার নিয়মও অনেক সোজা। 30 বছর পর্যন্ত তারা ঋণটা শোধ করার সময় পাবে। 30 বছর, কিন্তু 70 বছরের বয়সের ভিতরে কিন্তু ঋণটা শোধ করতে হবে। এখানে তার নিজস্ব একটা কন্ট্রিবিউশন থাকবে, 15%-এর মতো কন্ট্রিবিউশন থাকবে। সুদের হারও অনেক কম এক্ষেত্রে। এবং এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই স্কিমটা কিন্তু মহিলাদেরকে সশক্তিকরণের উপর নজর দেওয়া হয়েছে। এই লোনটা, এই যে প্রাইম মিনিস্টার আবাস যোজনা, তারাই পাবে যাদের সারা ভারতবর্ষে ফ্যামিলিতে কোনো পাকা বাড়ি নেই। হ্যাঁ, একটা ক্রাইটেরিয়া আছে, ফ্যামিলিতে কোনো পাকা বাড়ি নেই, ফ্যামিলির কোনো মেম্বারের নামে, ফ্যামিলি বলতে স্বামী, স্ত্রী এবং আনম্যারিড অবিবাহিত ছেলে মেয়ে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে প্রপার্টিটা কিন্তু মেয়েদের নামে হতে হবে। যদি বাড়ি কিনতে হয় তাহলে সেটা মেয়েদের নামেই কিনতে হবে। যদি প্রপার্টি নিজের জমির উপরে বাড়ি করতে হয় তাহলে সেটাও মেয়েদের নামে। যদি ছেলে থাকে সেটা কিন্তু মেয়ের নাম জুড়ে নিতে হবে এক্ষেত্রে। যদি কোনো মহিলা মেম্বার না থাকে তাহলে একমাত্র ছেলেদের নামে হবে। তো এটা একটা অত্যন্ত ভালো স্কিম, সরকারি প্রকল্পের মাধ্যমে, ভারত সরকারের অনুমোদিত প্রকল্প, যেখানে ব্যাংক ঋণ দিয়ে থাকে, সরকার সেখানে সুদ দিয়ে থাকে, সেখানে অনুদান দিয়ে থাকে, ইন্টারেস্ট সাবসিডি দিয়ে থাকে। 1,85,000 টাকা পর্যন্ত কিন্তু
তারা এক্ষেত্রে ইন্টারেস্ট সাবসিডি পেতে পারে এই প্রকল্পে। আচ্ছা স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আপনার কাছে একটু অনাদায়ী ঋণ, মানে ধরুন অনেক মানুষ যারা ঋণ নিয়েছে কিন্তু ঋণ পরিশোধ করছে না, তার ফলে কি হচ্ছে, যারা ঋণ নিতে চাইছে বা তারা ঠিকমতো হয়তো ঋণ শোধও করবে কিন্তু তাদের নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যদি কিছু বলেন। দেখুন, প্রথমত হচ্ছে যে ঋণ কারা পাবে না, তার একটা ক্রাইটেরিয়া হচ্ছে যারা ডিফল্টার, যারা একবার ঋণ নিয়েছে তারা এবং তারা ঋণ শোধ করেনি, তারা কিন্তু কোনো রকম ব্যাংকিং থেকে সুবিধা পাবে না। সুতরাং আমি যদি ব্যাংকে ঋণের মাধ্যমে উত্তরোত্তর উন্নতি করতে চাই, ছোট ঋণ নিলাম আরও আস্তে আস্তে বড় হতে চাই, যদি আমি ঠিকমতো শোধ না করি তাহলে কিন্তু আমি আর ঋণের সুযোগ পাবো না। তো সভাপতি আমি বলবো যে আপনারা এই যে সুবিধাগুলো আছে ব্যাংকিং ঋণের সুবিধাগুলো, সেটাকে ঠিকমতো শোধ করবেন এবং আরও সুযোগ নেবেন এবং আরও অনেকেই যাতে এই সুযোগ পেতে পারে তারও ব্যবস্থা করবেন। তো অবশ্যই কখনো ডিফল্টার হবেন না, ঠিক টাইমে শোধ করবেন। অনেক সময় বাইরের লোকেরা, অনেক সময় মহাজনরা তারাও চায় যারা ঋণ দিয়ে থাকে উচ্চ সুদে, যারা কিনা ব্যাংকের থেকে সুবিধা না নিতে পারে, এই জন্য ভুল বোঝায়। সেই ক্ষেত্রে কিন্তু তাদের কথায় ভুলবেন না, ঋণ শোধ করবেন, টাইমলি শোধ করবেন, নিজের ব্যবসা আরও উন্নতি করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকের অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনি অনেক মূল্যবান তথ্য আমাদের দর্শক বন্ধুদের দিলেন, আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদেরও জানাই, কেন এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আশা করি আজকে আমরা যে তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিলাম তাতে নিশ্চয়ই ব্যাংকে গিয়ে ঋণ নেবার ব্যাপারে আপনাদের ভীতিটা কিছুটা কমে গেছে। যদিও এখনও অনেক প্রশ্ন আমাদের বা আলোচনা বাকি রয়ে গেল, তার জন্য আরও একটি পর্বে আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে নিয়ে আসব। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে। নমস্কার। নমস্কার।